আমরা ছোটবেলা বইতে পড়তাম চীনের দুঃখ হুয়াংহো, যদিও সেই দুঃখ এখন আর নেই। এ কারণ হলো বাংলাদেশে যেমন পদ্মা নদী, তদ্রুপ চীনের দুটো নদী খুবই খরস্রোতা, প্রচুর বন্যা হয়। এর মধ্যে একটি নদী হলো হুয়াংহো, আর একটি নদী হলো ইয়াংশি। তো এই হুয়াংহো এবং ইয়াংশি, এই দুটো নদীর যে প্রবল বন্যা, এই বন্যার কারণে চীনের বিস্তীর্ণ অঞ্চল প্রতি বছর প্লাবিত হতো, ফসল এবং শস্যহানি হতো, মানুষজনের জীবনে হাহাকার আসতো। তো চীন তার আধুনিক প্রযুক্তি, তার শক্তি সামর্থ্য সবকিছু দিয়ে এই পানির যে প্রবাহ, ওয়াটার ম্যানেজমেন্ট বা ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, পানির সম্পদের যে উত্তম ব্যবস্থাপনা, যেখানে জল বা পানি ডাইভার্ট করা দরকার, যেখানে বাঁধ দেওয়া দরকার, যেখানে সেই যাকে বলা হয় ব্যারেজ করা দরকার, প্রত্যেকটা জিনিস করে এই দুটো নদীর পানিকে তারা এত চমৎকারভাবে ব্যবহার করেছে। এবং এর ফলে তাদের দেশে, আমাদের দেশে যেমন দেখুন, এইরকম একটা পানির সম্পদ ব্যবহার করতে গিয়ে, কাপ্তাই লেক তৈরি করতে গিয়ে পুরো পার্বত্য চট্টগ্রামের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা পাকিস্তান জমানায় তৈরি হয়েছে। এবার হুয়াংহো এবং ইয়াংশি নদীতে বিভিন্ন জায়গাতে বাঁধ নির্মাণ করতে গিয়ে চীনে অন্তত 20 কোটি লোক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। 20 কোটি। আবার এই 20 কোটি লোকের মধ্যে অন্ততপক্ষে 2 থেকে 3 কোটি লোককে বাস্তুচ্যুত করতে হয়েছে, মানে প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে চীনের এই বিশাল জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য এবং ন্যাশনাল ইন্টারেস্ট সেভ করার জন্য। এবং চীন যেটা একটা বড় রাষ্ট্র, কর্তৃত্ববাদী রাষ্ট্র, তারা এই কাজটি খুব শক্ত হাতে করতে পেরেছে এবং ওই খবর পৃথিবীতে আসেনি। যেমন ধরুন, বিল ক্লিন্টনের জামানাতে আমেরিকা খুব টাকা পয়সা দিয়ে চীনে একটা বিরাট বিপ্লব করার চেষ্টা করলো, দেং জিয়াওপিং এর জমানাতে। তা আমরা সেই তিয়ান আনমেন স্কোয়ারে বেইজিং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে আন্দোলন করলো, আমাদের বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলন মানে ওটার কাছে একটা মশাও না। তিয়ান আনমেন স্কোয়ারে যে আন্দোলন হয়েছিল 80-র দশকে, আপনারা চিন্তা করে দেখেন, চীন সেই ছাত্রদের উপরে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে সেই ট্যাঙ্ক উঠিয়ে দিয়েছিল। কত হাজার ছাত্র যে ট্যাঙ্কের তলে পড়ে মারা গেছে তার কোনো একটা নাই। বিপ্লব একেবারে চিরজীবনের জন্য মানে তিয়ানআনমেন স্কোয়ারে কবর দিয়ে দেওয়া হয়েছে। এই হলো চীন। তো তারা তাদের নিজেদের দেশে কিভাবে, ধরেন আপনি বিয়ে করবেন, সন্তান লালন পালন করবেন, এমনকি আপনি সেক্স করবেন, প্রত্যেকটা ব্যাপারে সরকারের নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। এর বাইরে হলে গ্যাসা কল্লা শেষ করে দেবে। তো সেই চীনের সঙ্গে যদি আপনাকে ধারণ করতে হয় তার রাজনীতি, অর্থনীতি সবকিছু, প্রথমত আপনাকে এক্সপার্ট হতে হবে। চীনা অর্থনীতি, কৃষ্টি, কালচার এবং বিশেষ করে এখনকার যে শাসন ব্যবস্থা, এই ব্যাপারে এক্সপার্ট না হলে আপনি চীনের বন্ধুত্ব পাবেন না। চীন কারোর সাথে আসলে এইভাবে কোনো সফট শত্রুতা ছাড়া এভাবে শত্রুতা করে না। এবং আমেরিকা দেখুন চীনের সাথে বহুবার শত্রুতা করতে গিয়ে নিজেরাই কিন্তু দেউলিয়া হয়ে পড়েছে। তাদের আজকের যে গুগল, তারপরে মানে এই যে তাদের গুগল, ম্যাকডোনাল্ডস, আইফোন, অ্যাপেল, এই গুলোকে হাতিয়ার বানিয়ে তারা চীনকে যেভাবে ডমিনেট করতে চেয়েছে, এটা তাদের জন্য, আমেরিকার জন্য মারাত্মক বুমেরাং হয়ে গেছে। এখন অ্যাপেল সেই আমেরিকা থেকে তাদের যে ফ্যাক্টরিটা সরিয়ে ভারতে এনেছে, চীনের ঘোড়ার ডিম কিছু হয়নি। অ্যাপেলের চেয়ে তাদের যে হুয়াওয়ে, এই কোম্পানির বিক্রি বেড়ে গেছে। সেই টেসলা কোম্পানি দিয়ে তারা ভাব দেখানোর চেষ্টা করেছে, সেখানে বিওয়াইডি, তারপরে শাওমি, তারপর হুয়াওয়ে, এরা যে ইভি ইলেকট্রিক ভেহিকেল তৈরি করেছে, এদের যে আউটপুট এবং প্রাইজিং, এটা যদি চলতে থাকে আর কিছুদিন পর ইলন মাস্কের টেসলা জাস্ট দেউলিয়া হয়ে পড়বে। এই হলো বাস্তবতা। তো সেই চীনের সঙ্গে আমরা যারা বাংলাদেশ, আমরা যদি পাঙ্গাল নিতে যাই, চালাকি করতে যাই, না বুঝে তাদের সঙ্গে মানে খুব চুমাচুমি করতে যাই, এতে আমাদের যে কি হবে, মানে আমরা নীলকণ্ঠ না হলে আমাদের সারা শরীর কালো হয়ে যাবে। তো সেদিক থেকে শেখ হাসিনা চীনের সঙ্গে একটি মহরম সম্পর্ক
তৈরি করে ফেলেছিলেন। কিন্তু সেই দহরম মহরম সম্পর্কের কারণে শেখ হাসিনার পতনটা খুব দ্রুত, যাকে বলা হয়, তাকে কাঙ্ক্ষিত মাকামে নিয়ে গেছে। যদি চীনের সেই একসময় মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমিন সাহেব বলছেন, কেন আমরা চীনে যাব না, চীন আমাদেরকে বিনা শর্তে টঞ্চ অফ মানি দিচ্ছে, বস্তা ভস্তা টাকা দিচ্ছে, আমাদের চীনের সাথে সম্পর্ক রাখতে হবে, দিল্লির সঙ্গে সম্পর্ক রাখতে হবে, দিল্লির সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এটা তো বন্ধন ছিন্ন হবে না, আর চীনের সাথে আমাদের টাকার জন্য সম্পর্ক রাখতে হবে। এটা শুনতে খুব ভালো শোনা গিয়েছিল, কিন্তু যেটা কাজটা করা হয়েছে আজ, যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চীনের যে কর্তৃত্ব আপনি কল্পনা করতে পারবেন না। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, এই যখন এই এক্সপ্রেসওয়ে বা মেট্রো রেলের কাজ চলছিল, আমি তো যোগাযোগ মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটিতে মানে 3টা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম। এই মেট্রো রেল কীভাবে হয়েছে, কী হয়েছে না হয়েছে, কোন কোম্পানি কি কাজ পেয়েছে না পেয়েছে, তো সেটা আমার মুখস্থ। তো আমার ছেলে তিতুমির কলেজে তার এসএসসি পরীক্ষার সেই পড়েছে, শীত পড়েছে। তো এই পুরো রাস্তাটা, তিতুমির কলেজের এই পুরো রাস্তাটা চীনা কোম্পানি এমনভাবে ব্লক করে রেখেছে, তারা 6 মাস 1 বছর যাবত কোনো কাজ করছে না, কিন্তু ওখানে কোনো গাড়িও চলতে দিচ্ছে না, গাড়িও যেতে দিচ্ছে না, জাস্ট একটা গলি দিয়ে একটা গাড়ি যাচ্ছে। তা আমি যখন ওখানে গাড়িটা একটু রাখলাম, রেখে আমার ছেলেটাকে দিয়ে আমি আবার গাড়িটা নিয়ে আসবো, তো 10-12 জন বাঙালি তারা চলে আসছে, এই যাও যাও এখান থেকে, আমার ড্রাইভার তো মানে রীতিমতো ভয়ে অস্থির, মানে পারে তো গাড়ি একদম বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। তেমন সময় আমি দৌড়ে আসছি, তো আমাকে দেখে বাঙালি যারা একটু অপ্রস্তুত হয়ে গেল, একটু পিছিয়ে গেলাম, বললাম যে স্যার এটা সরাতে হবে, বসের নির্দেশ। তা আমি বললাম তোমার বসকে ডাকো, বসকে ডাকো, ওর পাসপোর্ট আর ওর যে ওয়ার্ক অর্ডার আছে সেটা আমি চেক করবো, ওর বসকে ডাকো, আই ওয়ান্ট টু সি হিম বলে। এখন ওরা ওই যে যারা লোকজন আছে ওরা সাহস পেল না বাঙালির, সাহস, ওরা বোধহয় কানে কানে কি বললো ওই ভদ্রলোকের, সে আস্তে ওখান থেকে মাথা নিচু করে চলে গেল। এই যে আমি কথা বললাম, এটা 2013-14 সনের ঘটনা। সেই কর্তৃত্ব এখন আপনি চীনের যে কোনো লোক বাংলাদেশে চাকরি করে, সেটা ব্যবসা করুক, চাকরি করুক, কন্ট্রাক্টারি করুক, আপনি তাদের সবার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ভাব সাপ পাবেন। সব জায়গাতে তাদের মধ্যে এই ধরনের একটা কর্তৃত্ববাদী ভাব চলে আসছে, এগুলো এক। 2 নম্বরে সেটা হলো যে তারা ব্যবসা নেওয়ার জন্য, পাওয়ার জন্য দুর্নীতির এমন কোনো জিনিস নেই তারা না করতে পারে। এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা তারা নির্মাণ করেছে, 20 বার না 30 বার এটা শুধু সময় বাড়িয়েছে, এবং প্রকল্প ব্যয় প্রত্যেকবারই, যেখানে ধরেন কথা 5 গুণ 6 গুণ এটার প্রকল্প ব্যয়, এই 4 লেন করতে গিয়ে প্রকল্প ব্যয় তারা বাড়িয়েছে। এর সাথে মন্ত্রী, এমপি, কন্ট্রাক্টর, টাউট, বাটপার সব জড়িত। প্রধানমন্ত্রীর কার্যালয় একটা চেইন, এখানে তারেক রহমান বলেন, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, গলায় দড়ি দিয়ে মরলেও এই দুর্নীতিবাজদের দুর্নীতি আপনি বন্ধ করতে পারবেন না। এই লোভটা দেখিয়েছে চীনারা। এরা বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যবসায়ীদের, মন্ত্রীদেরকে চীনে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে ডিস্কো, ক্যাবারে, টাকা পয়সা যা কিছু দেওয়া দরকার দিয়ে পুরো এই শেখ হাসিনার জমানাতে যে চীনা প্রকল্পের যে ফাঁদে পড়ে কর্মকর্তাদের যে চরিত্র, রাজনীতিবিদদের যে চরিত্র, ব্যবসায়ীদের যে চরিত্র, এটাকে যে কন্টামিনেট তারা করে দিয়েছে। এখন তারা যে প্রকল্পের দাম 100 টাকা, সে প্রকল্প নিয়েছে 500 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, নিজেরা নিয়েছে 100 টাকা, আর প্রকল্পে খরচ করেছে 100 টাকা, 200 টাকা, আর অন্য সবাইকে এই যে চুরি শিখিয়ে তাদেরকে যে নবসটা বড় করে দিয়েছে, এই নবসগুলো এখন পর্যন্ত আপনি বন্ধ করতে পারবেন না। এই হলো চীন, একেবারে চোখে দেখা। জাস্ট একটা ছোট উদাহরণ দেই, পদ্মা সেতুটা যখন হলো, বিএনপির জামানাতে পদ্মা সেতুর এই প্রস্তাবনাটা যখন আমাদের কাছে এলো, আমাদের কাছে পদ্মা সেতুর আসলো, আসার পরে আমরা দেখলাম যেখানে 7,000 কোটি টাকার এটা হলো। ওই দিন অল্প কয়েকদিনের মধ্যে বিশ্ব ব্যাংক এটাকে জাস্ট নকশা পরিবর্তন করতে গিয়ে এটাকে 10,000 কোটি বানিয়ে ফেলো উইদিন 3 মান্থ। এরপর আস্তে 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 এই 40,000 কোটি টাকাতে এটাকে নিয়ে যাওয়া হলো। তো বিশ্বব্যাংকে যারা বলে বিশ্বব্যাংক আউট, তো বিশ্বব্যাংক এর সাথে বাংলাদেশের যে প্রবলেমটা ছিল, তারা চীনের যে কোম্পানিগুলোকে কাজ দিতে চাচ্ছিল, এখানে যে গ্রুপটা আছে তারা চীনের অন্য কোম্পানি দ্বারা
মানে বায়াসড হয়ে পড়েছিল, এবং এটা নিয়ে পদ্মা সেতু পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের সাথে দূরত্ব, অন্য কোনো কিছু না। তারপর এগুলো বলতে গেলে না আসলে রাষ্ট্রের অনেক বড় বড় জিনিসগুলো কাছে থেকে দেখেছি তো একদম কান্না এসে যায়। এই যে দেখেন, ঢাকা গাজীপুর একটা সড়ক হয়েছে, কি মাস ট্রানজিট, বাস ট্রানজিট এর জন্য মধ্যে দিয়ে, মানে প্রথম দিন থেকে এটা বলা হচ্ছিল এটা একটা বোগাস, এটা কোনো কাজে আসবে। কত টাকা খরচের, কত মানুষের দুর্ভোগ দিয়ে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের গেছে খরচ। গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি। এগুলোর সাথে দেখেন যারা যারা জড়িত, কত টাকা তারা মারছে। এখন সরকার বাধ্য হচ্ছে এটাকে অ্যাবান্ডেন্ট ঘোষণা করার জন্য। এই স্থাপনাগুলো এখন কোন কাজে আসবে বলেন? এরকম হলো অবস্থা। তো সেই চীনের খপ্পরে শেখ হাসিনা পড়ে তার জাতও গেল। এখন বলা হচ্ছে 16 লক্ষ কোটি টাকা শেখ পরিবার পাচার করেছে। কিন্তু পদ্মা সেতুর সঙ্গে ওই নিক্সন চৌধুরী পাথর সাপ্লাই দেওয়া ছাড়া কোন কোন জায়গায় শেখ পরিবার জড়িত ছিল খুঁজে দেখেন তো। টাকা কারা খেয়েছে? মেট্রো রেলের সাথে কোন শেখ পরিবার জড়িত আছে? কর্ণফুলী টানেলের সাথে কে জড়িত আছে? আপনি একটু খুঁজে দেখেন। এই যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা মানে শেখ হাসিনা মানে উন্নয়নের একটা বিরাট, আমাকে উন্নয়ন করতে হবে, এটা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা যদি কেউ করতে চাইতো তাহলে উন্নয়নে লাগে না, তো কিচ্ছু লাগে না, যেরকম না খেয়ে থাকতেছে। এখন মানুষ বলে যে ঠিক আছে আমরা 3 দিন বসে বসে স্টিমারে করে চট্টগ্রামে যাব, কিন্তু আমাদেরকে নিরাপত্তা দাও। আমরা এমনি মানে 1 ঘন্টা আমাদের চিটং যাওয়া লাগবে না, 1 বস্তা ট্র্যাকসুট নিয়ে জীবনে এত সমস্যা নিয়ে আমরা ধীরে সুস্থে রিল্যাক্সে থাকতে চাই, আমাদের জীবনের ব্যয় কম হোক, এটা আমাদের অবস্থা। তো এই চীনের ফাঁদে পড়ে পড়ে চীনকে, শেখ হাসিনাকে টানতে 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 এমন একটা জায়গায় নিয়ে আসছে, সেই নিয়ে তাকে যখন ছুঁড়ে ফেলে দিয়েছে তখন আর ভারত তাকে বিশ্বাস করেনি, আমেরিকাও তাকে বিশ্বাস করেনি। সেম ঘটনা বেগম জিয়ার ক্ষেত্রে 2001 থেকে 2006 সনে ঘটেছিল। এই যে বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র মামলা, বাবরের সেই ঘটনা, উলফাদের সেই ঘটনা, তার সাথে দিল্লির ওই সময় খারাপ সম্পর্ক, আমেরিকার সাথে একবার আমেরিকার ফাঁদে পড়ে সে এখানে তাইওয়ানের অফিস করতে দেওয়া, তারপর আবার সেটাকে বাদ দেওয়া, সব মিলিয়ে এই যে আন্তর্জাতিক যে গেম, সেই গেমের কবলে পড়ে আমাদের যে সরকারগুলো এই জনগণকে ভুলে, এদেশের ইকোনমিকে ভুলে, এদেশের বাস্তবতাকে ভুলে, সেটা আমেরিকাকে হোক, চীন হোক, ভারতও হোক, এদের খপ্পরে পড়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক, পর্তুগিজ হোক, তারপরে ফ্রান্সের ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক, মানে আমি সেই ব্রিটিশ জমানাত আগের থেকে বলছি যে আমাদের দেশে কিন্তু মানে দাস ওলান্দাস, মানে এখন নেদারল্যান্ড যারা আছে, মানে পর্তুগিজ, ওলান্দাস, ডেনমার্ক, তারপরে ফ্রান্স, পর্তুগাল মানে পর্তুগিজ, এরপরে ইংল্যান্ড, মানে 6 থেকে 7টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। এরা নিজেরা নিজেরা মারামারি করতে, এবং আমরা এই বিভিন্ন বাঙালি যারা রাজাবাসা এদেরকে ভাড়া হিসেবে ব্যবহার করতাম, এদের আর্মিকে ব্যবহার করতাম, এবং এরা নিজেরা মারামারি করে শেষ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিকে যায়, আর বাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো এখান থেকে চলে যায়। তো এই যে আমরা যারা আমাদের দেশীয় রাজন্যবর্গ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির খপ্পরে পড়ে তারা শেষ হয়ে গেছে। যেমন ধরেন টিপু সুলতান, বিখ্যাত বীর, এখন সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মোকাবেলা করার জন্য সে তার রাজ্যে মহীশূরে সে এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সে জায়গা দিল, এবং সে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে তার ওই মুহূর্তে যোগাযোগ ছিল, এবং সে ফ্রেঞ্চ আর্মিকেও ভারতে আনতে চাইল। কিন্তু শেষ পর্যন্ত দেখেন টিপু সুলতান শেষ, তার বাবা হায়দর আলী শেষ, সবকিছু শেষ। এরকম অসংখ্য ঘটনা আমাদের দেশে ঘটছে। যে আমাদের বাংলাদেশে ধরেন বাংলা বিহার উড়িষ্যার, আমরা যেভাবে মানে আসলে ইতিহাস পড়ি, ইতিহাসটা এত সহজ নয়। এখানে দেয়ার আর ম্যানি ম্যানি থিংস বিহাইন্ড দ্য সিনারিও রয়েছে। আর এখন এই বাংলাদেশে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছে। আমার বক্তব্য হলো যে এই রোগে বেগম খালেদা জিয়া আক্রান্ত ছিলেন, মানে এই চীন রোগে আক্রান্ত হয়েছিলেন, যে রোগে শেখ হাসিনা আক্রান্ত হয়েছেন, সেই একই রোগে কেন তারেক রহমান সাহেব একেবারে নিজের দৌড়ে গিয়ে সে চীনের ওখানে গিয়ে পড়তে হবে? একটু মাথা ঠান্ডা করে আমাদের যা কিছু আছে সেগুলো নিয়ে যদি আমরা একটু মানে নিজেদেরকে গ্রো আপ করতে চেষ্টা করতাম, সমস্যা সমাধান করার চেষ্টা করতাম, বিকল্প চিন্তা করতাম,
তারপরে কোনো একটা দেশে যাওয়ার জন্য একটা কনক্রিট একটা ধারণা নিয়ে লেনা দেন, আমি আপনাকে এটা দেবো, আপনি আমাকে এটা দেবেন। এটা শুধু ওপেন, একদম ওপেন, কোনো বাংলা কথা ওপেন। এখানে ঢাকাতে আলোচনা হবে, ওই পর্যায়ে আসবে, প্রধানমন্ত্রী যাবেন প্রেসিডেন্টের সঙ্গে জাস্ট একটা সাইনিং সিরিমনির জন্য, একটা নেগোসিয়েশনের জন্য, রিলেশন করার জন্য প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বৈঠক দরকার নাই। এর আগে মিস্টার শি বাংলাদেশে এসেছিলেন, $40 বিলিয়ন বিনিয়োগ করবেন, 40 টাকাও বিনিয়োগ করা হয়নি। মধ্যখানে এই যে প্রেসিডেন্ট শি বাংলাদেশে এসছেন, এই ধাক্কা সামাল দিতে দিতে শেখ হাসিনাকে মানে ভারতের কাছে আরো 10 বার করে অবনত হতে হয়েছে। ইতিহাস আমাদের সামনে থাকে ভবিষ্যতের জন্য পাথেয় হয়ে, বর্তমানকে সুন্দরভাবে সুসংগত করার জন্য। চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক পাকিস্তান জমানা থাকে, সেই সম্পর্কটার ধারাবাহিকতা যদি আপনি রক্ষা করেন, তার সঙ্গে অতীতে চীনের যে সম্পর্ক, চীন কিন্তু আমাদের দেশে বহু বছর তারা এই বাংলাদেশে শাসন করেছিল, বহু বছর তারা শাসন করেছিল। পুরো ভারতবর্ষের একটা বিরাট অংশ কিন্তু চীন একটা সময় দখল করে নিয়েছিল, সেটা ভিন্ন ইতিহাস। তো কাজেই চীন কোনো দেশে সাম্রাজ্যবাদী না, চীন সাম্রাজ্যবাদী সব জায়গায়, যখন তাদের সেই ইউয়ান ডাইনেস্টি ছিল, মানে যাকে বলা হয় কুবলাই খানের জমানাতে, তারা পুরো ইউরোপকে তছনছ করেছে, মধ্যপ্রাচ্যকে তছনছ করেছে। 200 ইয়ার সারা পৃথিবী তারা কাঁপিয়েছে। আর সারা পৃথিবীতে এই চীনের অত্যাচারের কারণে পরবর্তীতে সারা পৃথিবী, সেই ওলান্দাস, আমেরিকা, তারপরে জার্মানি, জাপান, সবাই দল বেঁধে প্রায় 400-500 বছর ধরে এই চীনের উপর চাপ প্রয়োগ করেছে। ফলে ইতিহাস এত সহজ নয়। আপনি যখন কোনো একটা জাতির সঙ্গে নেগোসিয়েশন করবেন, তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি, এই ভূখণ্ডের সম্পর্কে আপনি ইচ্ছে করলে 1000 বছরের ইতিহাস একটা ডট তৈরি করে তারপরে আলাপ আলোচনা করলে ইট উইল বি বেটার ফর এভরিবডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।